বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দ ঝিরঝির বাসন্তী খাওয়া বইছে। কতই বা বেজেছে, 10 থেকে 11টা। তবুও মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনো যায়নি। তার আগে সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরনী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তীর্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে অরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? তার স্বরে জিজ্ঞেস করলেন নীলিমা। অরুও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ও ইন্ট্রোভার্ট। নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে ওরুর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ। কিভাবেই বা থাকবে, ভার্সিটির জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু। তবুও আপার বকুনি ঝুকুনি খেয়ে মাসের মধ্যে 2-1 বার পা রাখে ভার্সিটির চত্বরে। যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যাম পুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাঝারে স্ক্যান করে নিলেই ওর শান্তি। নীলিমার কথার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢক ঢক করে পানি পান করে দম নেয় তিথি। এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছে আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন আসেনি সেটা তো তুই জানিসই, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রত্বের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ওহ, এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। অরু সংকুচিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে। খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। অরু চমকায় না, কোনোরকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেজমাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদৌ ঠিক আছে? ওর ভেতরে যে অস্বস্তি, ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে অরু জবাব দেয়, ওহ। এটুকু শব্দ উচ্চারণে অরুর অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখল। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি করানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক। যা ওর সেটা ওরই, কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় ওরও দিবা স্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পাই ক্যাম্পাস থেকে গেইটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে একধানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জলজল করছে তার। মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। অরু চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুক্তির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব দিয়ে নিখিলও একটু থামলো। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে অরু নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার নাই কেমন নিতে পড়েছে ওর শরীরটা। আরে অরোরা না? নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় অরু। হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরো একবার হোঁচট খাই অরু।
নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে অরুকে, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল অরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা দিতে দুজনই অবাক। যে মেয়ে কাট কাট কথার জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বিড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না, সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। চলে যেতে নীলিমা তেতিয়ে ওঠে। স্টুপিড একটা, এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল, আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। অরু জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা ভন ভন করে ঘুরছে, গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে, চারদিক ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো প্রেসার ফল করছে। কয়েকবার চোখের পলক ফেরে অস্ফুটেই অরু বলে, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় অরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো, মাথাটা ঝাঁকিয়ে উঠল। অরু চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব। আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিকুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আবারও বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদেয় হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন, তখন দিন রাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গতিতে আরামায়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতিমাস্তান, যার দরুন তার ছেলেপেলেদেরও নিয়ে আসতে একমাত্র ফুপুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, ওদের তো এভাবে আর একজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই, ভাবি বলে কথা। আজমিরি শেখ তেমন কিছুই বলতেন না। অনুর একটু গাই গাই করলেই ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সবকিছু এভাবেই চলছিল। কিন্তু আজমিরি হক একেবারে বিছানার সজ্জায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গন্ডি অবধি মারায়নি এদের মামা। বরং 2 দিন পর পর বউ ছেড়ে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কি হবে? আজ বা কাল এবারের ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ওরও বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনি পরিপূর্ণ। এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানোর কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি। অরু হলরুমের চারিদিকে চোখ বুলায়, অনু কোথাও নেই। তার মানে আপা এখনো হসপিটালে। যাক, ভালো হয়েছে। ওর মামি গায়ে নিয়ে বসে আঙুর চিবুচ্ছে। রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। অরু সবটাই দেখলো। তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টো সিঁড়ি মারাতেই পেছন থেকে ডাক পড়ল মামির। কিরে, দেখলি আমরা এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? অরু চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে, কি বলা যায়? অরু পেছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে আরামায়েশ, যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দেই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামের কথায় অরুণ নেতিয়ে পড়া রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবোচ্ছ, ওটাও কিন্তু এবারই ছোট সাহেবের টাকা দিয়ে কেনা মামি। তাছাড়া জামশেদ জাহান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুর মানির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে, ভালোই খই ফুটেছে মুখে।
তারপর শত্রুকে পাল্টাতে নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড় জোর হলে 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলছে এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশ নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছুড়লেন অরুণ মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান্ট কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না ওরও। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারিনি ওরু। ও সামনের দিকে আরও একবার চোখ বোলালো, কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এরা। ও আর এক মুহূর্ত হলরুমে দাঁড়ালো না। সিঁড়ি ডিঙিয়ে দোতলায় নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারিদিকে জংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে ওরও। কেন ওর জীবন এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারলো না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে ওরও মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাৎকারের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে ওরও। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি ওরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ পেয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতেই অফিসগামী সরাসরি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই ওরুর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর ও দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরও সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে আর 2 পা পিছাচ্ছে। এভাবে লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। ওরও বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হচকচিয়ে পেছনে ঘুরল ওরও। দেখলো মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকে প্রশ্ন করেছে লোকটা। ওরও থ মেরে আছে, হানা কিছুই বলছে না। কি করে বলবে, ও তো হাসিতেই উপকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল, এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাই দিচ্ছি। ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু। ওরও বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারকার থেকে শুরু হয় ওরও লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকালে ক্যাম্পাসের এথায় সেথায় তাকেই খুঁজে বেড়াতো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠত মুখের কোণে মিষ্টি হাসি, যা এখনো চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। ওরু এও জানে না নিখিল ভাই তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বায়োডাটা সবই ওরু জানা বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজে আসবে না। নিখিল ভাই চলে যাবে, 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটাই হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কিনা তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনা জাল গড়িয়ে পড়ে ওরুর। তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিক। বোকা ওরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে।